পুরো খান বাড়িকে সাজানো হয়েছে আজকে নতুন বউয়ের মতো। হইচই মেতে উঠেছে খান বাড়ির মানুষগুলো। আর এত খুশি আনন্দ করবেই বা না কেন, বাড়ির বড় ছেলে আর আদরের মেয়ের বিয়ে বলে কথা। নৌসিনরা মাত্র বাসায় প্রবেশ করল। এতদিন পরে বাসায় ফিরলে বাকি মেয়েদের আনন্দ হয়, খুশি লাগে, কিন্তু এই নৌসিনের ক্ষেত্রে কাজটা ভিন্ন হল। নৌসিনের মনে পড়ে গেল বিষাক্ত সব কথা আর মুহূর্তে। ছোটবেলা থেকে অনাদর এই মানুষ হয়েছে নৌসিন। নৌসিন 6 বছরের আগের ঘটনাকে দায়ী করে না তার এই অনাদারের জন্য, কারণ তার সাথে এমন ব্যবহার ছোটবেলা থেকেই করা হচ্ছে। স্মৃতিশক্তি হারানোর পরে মনে করত তাকে খুনি মনে করার জন্য, কিন্তু আসলে তা না, তার সাথে এই অনাদার ছোট থেকেই। তখন নৌসিনের 8 বছর বয়স ছিল। মা মারা যাওয়ার পরে প্রতি বছরে ঈদে নৌসিন তার নানু বাড়িতেই করত, কিন্তু সে বার আরিয়ান জেদ ধরে বসে যে তার বোনু তার সাথেই ঈদ করবে। আরিয়ানের জেদের সাথে না পেরে সেবার নৌসিনের নানা নানু তাকে নিয়ে যায় না। ঈদের 2 দিন আগে নৌসিনের বাবা আর আরিয়ানের বাবা মিলে সবার সাথে যেয়ে শপিং করে আনে, কিন্তু আনে না ছোট নৌসিনের জন্য। ছোট নৌসিন বাবার হাত ঝাঁকিয়ে মিষ্টি করে বলেছিল, নৌসিনও আমার জামা কই বাবাই। নাহিদ খান হাত ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়েছিল নৌসিনের থেকে সেদিন। তার বাবাই তার জন্য জামা আনেনি, সেটাতে তার মন খারাপ হয়েছিল বটে, কিন্তু বাবাই এর উমন ব্যবহার দেখে ছোট নৌসিনের মন ভেঙে গেছিল। আরিয়ান সব কথা নৌসিনের নানা নানুকে বলেছিল। নৌসিনের নানা সেদিন এক গাদা জামা এনে নৌসিনের পায়ের কাছে রেখেছিল। ছোট নৌসিন জামা দেখে কোনো উৎসাহ দেখিয়েছিল না। ছোট মনে যে তার বাবার করা আচরণ দাগ কেটেছিল গভীরভাবে। প্রত্যেক মেয়ের জন্য তার বাবার একটা জায়গা আলাদায় থাকে, নৌসিনের বেলাতেও আলাদা না। কিন্তু সে বাবাই যখন তার মেয়ের প্রতি অবহেলা করে তখন ঠিক কেমনটা মনে নৌসিন প্রতি মুহূর্তে টের পেয়েছে। পেটে ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে উঠে নৌসিন। তার পেটে বিচরণ করা হাতটার উপরে হাত রাখতেই আকাশ এক টানে তাকে নিজের দিকে ঘুরায়। নৌসিন আকাশের দিকে তাকাতেই আকাশ নৌসিনকে ছেড়ে দিয়ে নৌসিনের হাত ধরে চেয়ারের উপর বসে পড়ে। নৌসিন ভ্রু কুঁচকে তাকায়। নৌসিনও কি হলো, এটা আমাকে এখানে নিয়ে এসে নিজে বসে পড়লেন, ব্যাপার কি? বুকের উপরে 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে। আকাশ নৌসিনের কোমর ধরে নিজের দিকে টান দিয়ে কাছে নিয়ে আছে আর অপর হাতে একটা শুকনা টাওয়াল ওর হাতে দিয়ে দেয়। আকাশও মাথাটা মুছে দেও। নৌসিনকে নিজের কোলে বসায়। নৌসিন আকাশের কথা মতো তার চুল মুছতে থাকে। এদিকে আকাশ নৌসিনের ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। নৌসিনের হাত 2টা অবশ হয়ে আসে। আকাশ নৌসিনের হাত থেকে টাওয়ালটা নিয়ে ছুঁড়ে মারে আর নৌসিনকে নিয়ে বেডে যায়। বিকালের দিকে নৌসিন রুম থেকে বের হয়। সে জানে সে এই বাড়ির মেহমান, তবুও ভাই তো নিজের মনে করে। যে ভাই তাকে এতটা ভালোবাসে কি করে তার বিয়েতে অংশগ্রহণ না করে থাকতে পারে। কিন্তু রুম থেকে বের হতেই তার মনটা খারাপ হয়ে যায়। নওরিন বেগম, নৌসিনের সৎ মা, পরম আদরে তার মেয়েকে খাওয়াই দিচ্ছে। তার বাবা মানে মিস্টার নাহিদ খান ওইখানেই বসে আছেন। মেয়ের সাথে কি নিয়ে যেন হাসাহাসি করছেন। চোখ 2টা ভরে উঠে তার খুব ইচ্ছা করে একটা বার তার বাবার বুকে মাথা রাখতে, কিন্তু সে জানে এটা সম্ভব না। ঈশানোয়ার ওকে বুঝি নৌসিনের কাছে এসে। নৌসিনহুম আমি ঠিক আছি, মিথ্যা হাসির চেষ্টা করে। ঈশানো এক থাপ্পড়ে দাঁত সব ফেলে দিব আমার সামনে মিথ্যা হাসি দেখালে, হাত তুলে। নৌসিনও আমার গালটা তো সরকারি, তাই না তুই আসবি আর থাপ্পড় মারবি আর আমি ছাড়ে দিব। কোমরে 2 হাত দিয়ে। ঈশানো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার অভ্যাস তোর গেল না তাই না? নৌসিনের চুল এলোমেলো করে। নৌসিনও তোর বুঝি খুব গেছে উল্লুকের ঘরে ধলা ভাল্লুক। ঈশানের চুল ধরার জন্য লাফ মেরে
ঈশানও এখনো ছোটই থাকে, গেলি রে, আগেও আমার চুলে হাত পেতি না, এখনো পাস না হরলিক্স খা, নাকি তোর জামাইয়ের হরলিক্স কেনার সামর্থ্য নাই? নৌসিনও তোর আছে না, তুই খাওয়া। ঈশানও আমার বয়েই গেছে, যা সর। নৌসিনও ভাগ তুই। নৌসিন চলে যেতে নিলেই ঈশান নৌসিনের হাত ধরে নেয়, দরজা দিয়ে ঢোকার সময় আকাশ সেটা দেখে নেয়, রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সে যেতে নিলেই আরিয়ান তার হাত ধরে ফেলে। আরিয়ান, দেখ তাদের। হ্যাঁ, আমি মানছি ঈশান মিষ্টি বাচ্চাকে ভালোবাসে না, কিন্তু তার কাছে তার ফ্রেন্ডশিপ আগে, যার জন্য সে কোনো দিন ও নিজের ভালোবাসা ওর সামনে আনেনি। আর নৌসিন তো ওকে ওর বেস্ট ফ্রেন্ডই মানে। তাদের এই সুন্দর বন্ধুত্বটার মাঝে নিজের পাগলামি আনিস না। মিষ্টি বাচ্চা, তোর প্রকৃতি নিজে তোদের মিল করছে, না হলে একটা বার ভাবতো 6 বছর আগে ওর প্রতি চরম ঘৃণা নিয়ে বিদেশে পাড়ি দিল ও, ঠিক তার বিয়ের আগে কি করে দেশে আসিস, আর বড় চাচ্চুর ইনভিটেশন পেয়ে চলেও আসিস এখানে। বরঞ্চ দেখ, ঈশান কিন্তু ছোটবেলা থেকে নৌসিনের সাথে, কিন্তু তবুও নৌসিনের বন্ধুত্ব ছাড়া কোনো অনুভূতি জন্মাতে পারেনি। আমার বোনটা তোকে ভালোবেসে ফেলেছে, তোর পাগলামিটা এবার কমা, না হলে ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। আরিয়ান সেখান থেকে চলে যায়। আকাশ, আমি চাইলেও ওই পাগলামি বন্ধ করতে পারব না, কারণ এই পাগলামি তো শুরু আমার মায়াবতীর জন্য হয়েছে। যেটার শুরু আমার মায়াবতী, সেটার শেষ হয় কি করে? আমার মন কুঠিরিতে বন্দি করে রাখবো একেবারের জন্য, ফর এভার। নৌসিনের হাসি ভরা মুখটা নিয়ে জোরে এক নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে যায়। স্টেজে বসানো হয়েছে আরিয়ান আর আরুষিকে। সবাই তাদের ঘিরে ব্যস্ত। নৌসিন এক সাইডে দাঁড়িয়ে আছে। আকাশ আর ঈশান ব্যস্ত, হাজার হোক বেস্ট ফ্রেন্ডের এনগেজমেন্ট। নৌসিন এক সাইডে দাঁড়িয়েছিল, হঠাৎ করে কানের কাছে কেউ একজন বলে ওঠে, বিসর্গ, হেই বেবি গার্ল, আগের থেকে তো দেখছি অনেক হট হয়ে গেছো, ঘোর লাগা কণ্ঠে। ভয়েসটা শুনে নৌসিন জমে যায়। নড়ার শক্তি অবধি সে হারিয়ে ফেলেছে। চোখের সামনে ভেসে উঠে 12 বছরের মেয়ের আত্মচিৎকার। ঘাড় ঘুরে পিছনে তাকানোর মতো শক্তি যেন সে হারিয়ে ফেলেছে। ভয়ে তার হাত পা কাঁপছে। তাহলে কি অতীত ফিরতে চলেছে? আকাশ, সুইট হার্ট, নৌসিনের সামনে তুড়ি বাজিয়ে। নৌসিন তখনও থরথর করে কাঁপছে। আকাশ সেটা দেখে ভয় পেয়ে নৌসিনকে বুকে টেনে নেয়। আকাশ, কি হয়েছে সুইট হার্ট, বলো আমাকে। তোমার সাইকোকে বলবা না? নৌসিনের চুলে হাত বুলিয়ে। নৌসিনসে সে ফিরে এসেছে, সে আমাকে নিয়ে যাবে, আমাকে নষ্ট করে দিবে, আমি যাব না, যাব না, আমাকে। বলতে বলতে নৌসিন জ্ঞান হারায়। আকাশ নৌসিনকে পাজা কোলে করে রুমে নিয়ে এসে বেডে শুয়ায় দিয়ে ডাক্তারকে ফোন দেয়। নৌসিনও, বাঁচাও প্লিজ, ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দেও, আমাকে মেরো না, আহাহান ভাইয়া ঈশান, ভাইও আমাকে বাঁচাও বা বাঁচাও। ঘুমের মাঝেই চিৎকার করে কান্না করছিল আর বিলাপ বকছিল। আকাশের চোখ বেয়ে পানি বেরিয়ে আসে। সে কিছু করতে পারছে না, তার মায়াবতীর কষ্ট হচ্ছে আর সে কিছু করতে পারছে না সে। কিন্তু হঠাৎ ক্লের এরকম করার কারণ সে বুঝতে পারছে না। আরিয়ানের রুমে বসে আছে আকাশ আর ঈশান। আরিয়ান আর ঈশান দুইজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আরিয়ান নীরবতা ভেঙ্গে বলে উঠে, আরিয়ানও, এখানে এভাবে চুপচাপ বসার জন্য তো তুই নিশ্চয় আসিসনি, তাহলে এখানে আসার আসল কারণটা বলে ফেল। আকাশ, 6 বছর আগে কার সকল কথা আমি জানতে চাই, এভরি লিটিল থিং। আরিয়ান, ঈশানও হঠাৎ। আরিয়ানও, তুই নিজেই বলেছিলি অতীত নিয়ে তুই মাথা ঘামাবি না, তাহলে হঠাৎ করে কি হলো? আকাশোহম জানতে চাইনি, কিন্তু আজকে যা ঘটল আমার কেন জানি মনে হচ্ছে এই সব নৌসিনের অতীতের সাথে জড়িত, না হলে সে কেন বারবার আহানের নাম নিবে? ঈশান কিছু বলতে যাবে তার আগেও মেয়েলি কণ্ঠ শুনে সবাই চমকে যায়। তাদের পিছনে দাঁড়িয়ে আছে নৌসিন। চোখ মুখ ফুলে আছে।
আকাশ এই মুহূর্তে নৌসিনকে দেখে অবাক হয়, কারণ ডাক্তার নৌসিনকে ঘুমের ঔষধ দিয়ে রেখেছিল। নৌসিনও তখন আমার সবে 12 বছর ছিল। এদিকে ভাই ও আহান ভাইয়া ঈশান সবার পরীক্ষা শেষ, সবাই এখন ঘুরতে যেয়ে চায়, বাড়ির কেউ আর ফেলেনি, তাদের কথা রাজি হয়ে যায়। কিন্তু বাড়ির কেউ আমাকে নিয়ে যেতে ইচ্ছুক না। বাড়ির বড়রা ভেবেছিল আমাকে বাসায় একা রেখেই চলে যাবে, কিন্তু ভাইও আর আহানের জনক সেটা সম্ভব হয়নি। তাদের এক জেদ, আমি না গেলে তারা যাবে না। এক প্রকার জোর করেই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি খুব খুশি ছিলাম ফ্যামিলির সাথে ঘুরতে যাব বলে। অতীত সবাই মিলে পৌঁছে যায় সিলেটে। সেখানে তাদের একটা ফার্মহাউস থাকায় সবাই সেখানেই উঠে। 2 দিন ভালোভাবেই ঘোরাফেরা করে। যেদিন ফিরবে তার আগের দিন নৌসিন আর আরু বল খেলছিল। হঠাৎ করে বলটা জঙ্গলের ভিতরে যাওয়ায় নৌসিনকে যেতে হয় বলটা নিতে, কারণ বলটা সেই জোরে মেরেছিল। সেদিকে যেতেই সে শুনতে পায় 2 জন ব্যক্তির কথোপকথন। প্রথম ব্যক্তি, এই ফ্যামিলিকে শেষ করে দিতে হবে কোনো মতেই, এই পরিবারের কোনো ছেলেকেই বাঁচতে দেওয়া যাবে না, বিশেষ করে ওই নৌসিনকে। দ্বিতীয় ব্যক্তি, ওই নৌসিন অতটা সমস্যা না, কারণ বাড়ির তাকে কেউ ঠিক তেমনভাবে পছন্দ করে না, তাকে বাড়ি থেকে দূর করা অতটা কঠিন হবে না। কিন্তু আরিয়ানকে আর আহানকে আগে দূর করতে হবে। প্রথম ব্যক্তি আহান কেন, অবাক হয়ে। দ্বিতীয় ব্যক্তি আহানকেও ওর নানু খুব বেশি ভালোবাসে। সম্পত্তির যে 7 ভাগ হয়েছে তার মধ্যে 1 অংশ তার ও আছে, আর নৌসিন আহান আর আরিয়ানের ভাগটা বেশি। নৌসিন এতক্ষণের কথোপকথন শুনে বুঝে যায় সেখানে একজন নারী ও পুরুষ রয়েছে। নারীর গলাটা চিনা চিনা লাগলেও নৌসিন চিনতে পারে না। এরই মধ্যে প্রথম ব্যক্তিটি আবার বলে ওঠে, প্রথম ব্যক্তি, মেরে ফেলব সব কইটাকে আমার। প্রথম ব্যক্তি অর্থাৎ মহিলাটি কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই আবিদ, ছোটকালে আরিয়ানের বাবা মা আবিদকে দত্তক নেয়। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার সত্ত্বেও যখন বেবি হচ্ছিল না, তখন আবিদকে মসজিদের বাহির থেকে কুড়িয়ে পায়। তারা সবাই 2 বছরে বাচ্চা শিশুকে তার 3 মাস পরেই আরিয়ানের আসার খবর জানতে পারে, কিন্তু এই জন্য আবিদের ভালোবাসা কমেনি। ভাইয়াকে চোখে পড়ে তাদের। নৌসিন স্তব্ধ হয়ে যায়, কারণ আবিদ একা ছিল না, আবিদের পায়ের কাছেই অজ্ঞান অবস্থায় পড়েছিল আহান ভাইয়া। তার এক পা ছিল আবিদের হাতে এতদূর যে তাকে টেনে হিচড়ে আনা হয়েছে সেটা বুঝতে বাকি রইল না তার। কিন্তু তার চেয়ে বড় শখ খেল আবিদের কথায়। ব্যক্তি 1 বিসর্গ, এই মা তুই ওকে কেন মারলি? ব্যক্তি 2 বিসর্গ, তোর মাথা ঠিক আছে? বাড়িতে জানাজানি হলে কি হবে ভাবতে পারছিস? এত বছরে বানানো সকল জল্পনা মাটি হয়ে যাবে। আবিদ, হার বলো না, আমি কি একে মারতাম নাকি? আমি ডিলারদের সাথে মেয়ে পাচার আর ড্রাগস ডিলগুলো নিয়ে আলোচনা করছিলাম, এই পিছন থেকে শুনে নিয়েছিল, বলছিল সবাইকে বলে দিবে। অনেক বুঝালাম, বুঝলই না, তাই আর কি। ব্যাট করার মতো হাত ঘুরিয়ে দেখালো। বলা বাহুল্য, ব্যক্তি 2টা নিজেদের কালো পোশাকে আবৃত করে রেখেছিল আর মুখে মাস্ক, এই জন্য নৌসিন তাদের মুখ দেখেনি। ছোট নৌসিন আহানের এই অবস্থা দেখে আর নিজেকে আটকাতে পারল না, কেঁদে দৌড় দিল আহানের কাছে। নৌসিনকে দেখে প্রথমে 3 জন চমকালেও মহিলাটির কথা শুনে 3 জানার মুখে হাসি ফুটে। নৌসিন, ভাইয়া ভাইয়া উঠো, প্লিজ ভাইয়া। আবিদ, ভাইয়া তুমি কেন মারলা ভাইয়াকে? ভাইয়া ব্যথা পেয়েছে না? কেঁদে কেঁদে আহানকে জড়িয়ে ঝাঁকাতে লাগল। আবিদ হাঁটি গেড়ে নৌসিনের সামনে বসল। আবিদ, হো তাই তোমার আহান ভাইয়া কষ্ট পেয়েছে? শয়তানি হাসি দিয়ে আবিদ উঠে আহানকে আর একটা লাথি দিয়ে নৌসিনকে তুলে নিল। ওক হাত দিয়ে নৌসিনের মুখ বন্ধ করে আরেক হাত দিয়ে পাশে থাকা স্টোর রুমে নিয়ে যায়। নৌসিন ছোট হাত পাগুলো নড়াচ্ছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। 20 বছরের যুবকের সামনে 12 বছরের বাচ্চা মেয়ে কিছুই না। সেদিন সে 20 বছরের যুবক, সে ছোট বাচ্চার উপর হামলে পড়েছিল, তার কামুকতা মিটিয়েছিল।
12 বছরের বাচ্চা হলেও নৌসিন ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত মায়াবী আর সুন্দরী। তার সৎ মা নৌশিকে ঠিক এই কারণেই দেখতে পারত না, কারণ তার মেয়ের থেকে নৌসিন সব দিকে দিয়ে এগিয়েছিল। ছোট নৌসিনের উপর নিজের পুরুষত্ব ফলানোর সময় নৌসিন ব্যথায় চিৎকার দিতে দিতে বলছিল, আর মেরো না ভাইয়া, ব্যথা করছে। কিন্তু সেদিন নৌসিনের করুণতা, তার চিৎকার আবিদের বিরক্ত লাগছিল, যার কারণে ছোট শরীরটা ছুঁড়ে সেখান থেকে চলে যায়। ব্যথায় কাতরাচ্ছিল নৌসিন। কিছুক্ষণ পরেই নৌসিনকে খুঁজতে খুঁজতে ঈশান আর আরিয়ান সেখানে আসে। আরুষি তাদের বলেছিল অনেকক্ষণ হলো নৌসিনকে কোথাও পাচ্ছে না। আরিয়ান আর ঈশান স্তব্ধ হয়ে যায় ছোট পরীটার বিধ্বস্ত অবস্থা দেখে। চোখ দুইটা বেয়ে পানি গড়াতে লাগল ঈশানের। আরিয়ান দ্রুত নিজের জ্যাকেট নৌসিনকে পরিয়ে দেয়। নৌসিন আরিয়ানকে জড়ায় ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আরিয়ানও বনু বনু কিছু হয়নি, কিছু হয়নি, দেখ তোর ভাইও, দেখ এই যে তোর ঈশান। নৌসিনওয়া আহান ভাইয়া, কেঁদে দিয়ে। নৌসিনের আঙ্গুলের ইশারায় আহানের নিথর দেহটা পড়ে থাকতে দেখে স্তব্ধ হয়ে যায়। ঈশান হাঁটু মুড়ে বসে পড়ে। এদিকে আরিয়ান ও নৌসিনকে ছেড়ে দিয়ে আহানের কাছে যায়। হঠাৎ করে নৌসিনের চিৎকারে ঈশান আর আরিয়ান দুইজনেই ওর দিকে তাকায়। নাহিদ খান ছোট মেয়েটাকে একের পর এক আঘাত করেই যাচ্ছে। এক পর্যায়ে নিজের রাগ দমন করতে না পেরে লাথি দিয়ে ফেলে দেয়। লাথিটা এতটাই জোরে ছিল যে নৌসিন যে ছিটকে বাড়ি খায় স্টোর রুমে থাকা বড় শক্ত লোহার তৈরি আলমারির হ্যান্ডেলের সাথে। নিথর দেহটা পড়ে যায় মেঝেতে, কিন্তু সেদিকে কারো খেয়াল হয় না। সেদিন নীলিমা বেগম ও দেখতে পাননি নিজের কলিজার ভাগ্নির রক্তাক্ত শরীর, সেদিন তার খেয়াল ছিল শুধু নিজের ছেলের নিথর দেহের দিকে। এদিকে সবার পিছনে দাঁড়িয়ে ছিল আবিদ। সেই সবাইকে জানাইছিল যে আহানকে নৌসিন স্টোর রুমে নিয়ে গেছে জোর করে। আর ওর মাথায় রোড দিয়ে বারবার বাড়ি দিচ্ছিল সে নাকি ভয় পেয়ে বাড়ির সবাইকে জানাতে এসেছে। সেদিন এটা কেউ ভাবেনি 18 বছরের একটা ছেলেকে কি করে 12 বছরের মেয়ে মারতে পারে। আর সে 12 বছরের মেয়ে থেকে ভয় পেয়ে নাকি 20 বছরের ছেলেটি পালিয়েছে। সবাই আহানের শরীর টানিয়ে ব্যস্ত হয়ে যায়। সেদিন ঈশান নিজের ভাইয়ের শখ ভুলে আরিয়ান আর সে মিলে নৌসিনকে নিয়ে যায় হসপিটালে, কিন্তু বড় কেউ না হলে ডাক্তার ট্রিটমেন্ট করবেন বা বলে সাফ সাফ জানায় দেয়। আরিয়ান আর ঈশান দিশেহারা হয়ে যায়। আরিয়ান কি করবে কিছু বুঝতে পারছিল না। হঠাৎ মোড়ে তার মাথায় আসে নৌসিনের নানার কথা। সে দ্রুত উনাকে কল দিয়ে সব সংক্ষেপে বলে। সব শুনে নৌসিনের নানা দ্রুত ফোনটা ডাক্তারের কাছে দিতে বলে। এদিকে ডাক্তার তো শামসুর রহমানের কথা শুনেই ভয় পেয়ে যায়। একসময় অনেক বড় মাফিয়া ছিলেন তিনি, যার কারণে কম বেশি সবাই তাকে চিনে। শামসুর রহমান নাতরনির যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়ব না, মাইন্ডিড। সেদিন অপারেশনের পরে 5 মিনিটের জন্য নৌসিনের হুঁশ ফিরেছিল, আর সে তখন বলেছিল, নৌসিনও আজকে যা হয়েছে, আমাকে যে অবস্থায় পেয়েছ সেটা কাউকে জানাবা না ভাইয়া। ঈশান তুই ও তোদের আমার কসম লাগে। সেদিন পিচ্চিটাকে বড় বড় লাগছিল। সে পিচ্চিটাও হয়তো বুঝে গেছিল যে আরিয়ান আর ঈশান যদি মুখ খুলে তাহলে তাদের জীবনটাও হয়তো শেষ হয়ে যাবে। সেদিন ছোট নৌসিন জ্ঞান হারানোর পরে সবকিছু ভুলে যায়। সেদিন সে 12 বছরের বাচ্চাকে অসুস্থ অবস্থায় যে কি না দাঁড়াতে পাচ্ছিল না তাকে অবধি তার পরিবার জেলে ঢুকিয়েছিল। সে বিষয়ে অবশ্য আকাশ বা তার মা জানত না, কারণ দাফন ক্রিয়া শেষ করেই আকাশ তার মাকে নিয়ে পাড়ি দিয়েছিল লন্ডনে, কিন্তু ঈশানকে নিতে পারেনি। শামসুর রহমান অনেক কষ্টে প্রমাণ জোগাড় করে আবিদকে জেলে ঢুকাতে সক্ষম হয়েছিল, কিন্তু খান বাড়ির সবাই মনে করে এই সব শামসুর রহমানের সাজানো কাজ। আর এই জন্যই আরিয়ানের মা যে একটু নৌসিনকে দেখতে পারত সেটাও শেষ হয়ে গেছিল। কিন্তু নাহিদ খান টাকা দিয়ে 1 বছরের মাঝে আবিদকে বের করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, সেটা অবশ্য সবার অজানা। শামসুর রহমান অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নৌসিনকে নিজের সাথে বেশি দিন রাখতে পারেননি।
হঠাৎ করে একদিন নাহিদ খান এসে জানায় তিনি নৌসিনের এর বিয়ে ঠিক করেছেন। বাবার ইচ্ছা মনে করে বিনা বাক্যতে রাজি হয়ে গেছিল সেদিন নৌসিন ছেলেকে না দেখেও। বর্তমানে রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। সবাই স্তব্ধ, শুধু ঈশান ছাড়া, কারণ সে 2 বছর আগেই সব সত্যি জেনে গেছিল। আরিয়ান বোনকে বুকে জড়ায় ধরে শক্ত করে। আকাশের চেহারা শক্ত হয়ে আছে। নৌসিন অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকায় ছিল, ভেবেছিল আকাশ তাকে বুকে আঁকড়ে ধরবে, কিন্তু আকাশ সেটা করে না। নৌসিন আকাশের দিকে হাত বাড়াতে নিলেই আকাশ সেখান থেকে চলে যায়। নৌসিনের মনে ভয়ের দানা ফুটে। তাহলে কি আকাশ নৌসিনের অতীত শুনে এখন আর তাকে ভালোবাসে না, তাকে ঘৃণা করে? তাকে আপন মনে করে না? সে কি হারায় ফেলল তার ভালোবাসাকে? আচ্ছা, নৌসিনের ভাগ্যতে কি ভালোবাসা নাই? সে যার দিকেই হাত বাড়ায় সেই কেন পালায় যায় বহু দূরে কেন? উত্তরটা জানা নাই নৌসিনের। আর কিছু ভাবতে পারে না নৌসিন, মাথা ভারী হয়ে আসে তার। হুট করে জ্ঞান হারিয়ে যায় আরিয়ানের বুকে ঢলে পড়ে সে। আজ 1 মাস আকাশের কোনো খোঁজ নাই। সেদিন আরিয়ানের রুম থেকে বের হওয়ার পরে আর সে ফিরেনি। সবাই অনেক খোঁজাখুঁজি করেও পায়নি, কিন্তু নৌসিন একটা বারও জানতে চায়নি আকাশ কোথায়, না খুঁজার কোনো চেষ্টা করেছে। এমনকি আরিয়ান বিয়েতে স্থগিত করতে চাইলেও এক প্রকার জোর করেই বিয়েটা দিয়েছে। নৌসিন ব্যালকনিতে দাঁড়িয়ে একমনে চাঁদটাকে দেখছিল। পেটে এক হাত রেখে আলতো করে হাসে। এটা তাচ্ছিল্যের হাসি নাকি অন্য কিছু বুঝা উঠা মুশকিল। চোখে জমে থাকা পানি স্পষ্ট বলে দিচ্ছে সে কষ্টে আছে, ভীষণ কষ্টে। কিন্তু ঠোঁটের হাসি সেটা মানতে দিতে নারাজ। নৌসিন উছলে গেলেন, আপনিও খুব কি দোষ হয়ে যেত থেকে গেলে? একটু বুকের মাঝখান ঠাই দিল। আচ্ছা, আমি কি খুব স্বার্থপর? হ্যাঁ, হয়তো একটু বেশিই স্বার্থপর, তাই তো বলতে পারিনি। অতীত তুমিও আটকে দিল, আমিও আটকে গেলাম। আজকে না নিজেকে বড্ড একা লাগছে। হ্যাপি বার্থডে মাই প্রিন্স। হুট করে নৌসিনের চোখের কোণে দিয়ে এক ফোঁটা জল। হুট করে একটা শীতল স্পর্শ নিজের গালে পেয়ে চমকে উঠে নৌসিন। হাত অনুসরণ করে পাশে তাকায়, দেখে আকাশ দাঁড়ায় আছে তার খুব কাছে। খুব নৌসিন মুচকি হেসে আকাশের হাতটা নিবিড়ভাবে জড়ায় ধরে বুকে নিজের মাথা ঠেকায় দেয়। নৌসিনও আজ আসতে বড্ড দেরি করে ফেললেন যে। এতটা দূরত্ব যে সহ্য হয় না। জানেন না, আপনাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। তবুও কেন কষ্ট দেন মিস্টার হাজবেন্ড? আকাশের গালে নিজের ঠোঁট ছোঁয়ায়। আকাশও ভালো লাগে যখন তুমি আমাকে কাছে পাওয়ার জন্য নিজের চোখের পানি ফেলো আকুল হয়ে। আমার আসার রাস্তা দেখো। উফ অফ সুইটহার্ট, বলে বুঝাতে পারবো না কতটা সুখের জোয়ারে ভাসে এই হৃদয়। বুকের বাম পাশে হাত দিয়ে নৌসিনও আমি সহ্য করলেও আমার ভিতরে বেড়ে উঠা জানটা যে পারে না। সে তো চায় বাকিদের মতো তার বাবাই ও তাকে ভালোবাসুক, আদর করুক, নিবিড়ভাবে তার মাকে নিজের বুকে আগলে রাখুক। আমার আর আমার সন্তানের নিরাপদ স্থল তো আপনি। আকাশ, আর আমার ভালো থাকার কারণ যে তুমি। নৌসিনও তাহলে কেন চলে আসেন না আপনি? এই দূরত্ব আর সহ্য হয় না, আমি আপনাকে চাই। কত শত কথা আছে আপনাকে জানাতে চাই, ফিরে আসুন। হাঁটু মুড়ে ফ্লোরে বসে চিৎকার করে কেঁদে ওঠে। আকাশ ততক্ষণে দৃষ্টি থেকে বাহিরে চলে যায়। এইভাবেই চলছে তার দিন। রোজ রাতে কল্পনায় নিজের কষ্টের ঝুড়ি খুলে ধরে নিজের কল্পনার আকাশের কাছে। সারাদিন নিজের বেবির জন্য যতই নিজেকে কঠিন রাখুক, দিন শেষে ঠিক একা আর নিঃস্ব হয়ে যায়। নৌসিন প্রেগন্যান্ট। সেদিন রাতে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আরিয়ান চেক আপ করার পরে ওর কিছুটা সন্দেহ হয়। তারপরে একজন মহিলা গাহিনীকে ডেকে চেক আপ করানোর পরে তারা সিওর হয়ে যায় সত্যি নৌসিন মা হতে চলেছে। খবরটা সবাই জানলেও জানতে পারেনি সে যার সন্তান, যার নিশানি নৌসিন নিজের গর্ভে পরিবহন করছে।
2 মাস পরে বেডে বসে কাতরাচ্ছে এক যুবক। হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। অচেতন অবস্থায় শুধু একটাই শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছে, তার মায়া। তারপরের শব্দটা অস্পষ্ট। নার্সরা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তাররা অবাক হয়। আজ প্রথম এই যুবকটা রেসপন্স করছে। কে এই, কোথায় থাকে কিছু জানে না। ক্ষতবিক্ষত অবস্থায় একে পাওয়া যায় রাস্তায়। সেখানকার কিছু লোক তাকে এই হসপিটালে ভর্তি করে দিয়ে যায়। এই হসপিটালের ওনার নিজ খরচে এই 1 মাস যুবকটির ট্রিটমেন্ট চালিয়েছে। ডাক্তার, ইটস আ মেডিকেল। ছেলেটার জ্ঞান ফিরছে। যার বাঁচার সম্ভাবনা ছিল শুধুমাত্র 2%, আজকে সে রেসপন্স করছে। অবাক হয়ে নার্স, ডক্টর স্যারকে কি ডেকে আনব? ডাক্তার, যা অবশ্যই স্যারকে জানাতে হবে। তিনি নিশ্চয় খুব খুশি হবে। ডাক্তারের অনুমতি পেতেই নার্স দৌড়ে এই হসপিটালের মালিক মিস্টার নিহান মজুমদারের কাছে যায়। তিনি একটা ফাইল চেক করছিলেন। নার্সের বিনা নক করে ভিতরে প্রবেশ করাই ভ্রু জোড়া কুঁচকে ফেলে। নিহান, এনি প্রবলেম? নার্স, নার্সশ্রী স্যার, বিনা অনুমতিতে প্রবেশ করলাম। আসলে 204 নম্বর পেশেন্টের জ্ঞান ফিরেছে। নিহান কথাটা শুনেই বিনা কিছু ভেবেই দৌড় দেয়। নার্স অবাক হয়, শুধুমাত্র একটা পেশেন্টের জন্য কারো এতটা আগ্রহ এর আগে সে দেখেনি। এটা কি শুধুই পেশেন্টের জন্য, নাকি এখানে কোনো অন্য কথা লুকিয়ে আছে যেটা সবার অজানা? আরিয়ানো, বনু দরজায় নক করে। নৌশিনুজ্জা ভাই, বল। দরজা খুলে আরিয়ানো ব্যাগ প্যাক করে নে। নৌশিমা, মানে ব্যাগ প্যাক করব কেন? আরিয়ানো, কারণ আমি বলছি তাই। নৌশিনো, তুই পাগল হয়ে গেছিস? সেটা তোর হানুমন, গো এন্ড এনজয়। এখানে আমাকে টানছিস কেন? আরিয়ানো, স্টপ, নোট এ মোর সিঙ্গেল ওয়ার্ড স্যার, এটা আমার না আরুষির ইচ্ছা। নৌশিনশ্রী ভাই, আমি যেতে পারবো না। আরিয়ানো, ঠিক আছে, আমিও যাব না। নৌশিনো, ঠিক আছে। আরিয়ান, দ্যাটস নট ফেয়ার। আরুর মন ভেঙ্গে যাবে। ঈশান আর রামিসাহার আমাদেরও একসাথে। আরিয়ান আর ঈশান সব ব্যাগগুলো গাড়িতে তুলছে। শেষমেশ সবগুলোর ব্ল্যাকমেইলে নৌশিন যেতে রাজি হয়। তার মাঝে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না, কারণ 6 বছর আগের সে অ্যাক্সিডেন্টের পর থেকে সে কোথাও ঘুরতে যায় না। নৌশিন, 6 বছর আগেও ঠিক এর আগের দিনেই আমি অনেক কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছিলাম। জানি না এবার কি হারাবো। কি হারায় নিঃস্ব হয়ে ফিরব? অবশ্য এবার আর কিছু হারানোর নাই। আমার জীবনের সবচেয়ে বেশি যাকে ভালোবাসলাম সে মানুষটাই তো নাই। হয়তো বেঁচে আছি। আমার মাঝে বেড়ে ওঠা আমাদের নিঃশ্বাসের জন্য আকাশ। পেটে হাত দিয়ে মনে মনে কথাগুলো বলে সিটে নিজের মাথা এলিয়ে দেয়। বিসর্গ, হ্যালো। হ্যাঁ, তাদের গাড়ি বের হয়ে গেছে। সবাই এক গাড়িতেই আছে। টার্গেট কোনোভাবেই যেন মিস না হয়। বিসর্গ, ঠিক আছে। বিসর্গ, অ্যাক্সিডেন্টটা এমনভাবে হওয়া চায় যাতে ওদের বডি পর্যন্ত কেউ উদ্ধার করতে না পারে, ঠিক যেন আকাশের মতো অবস্থা হয়। বিসর্গ, জি ঠিক আছে স্যার। ফোন কাটতেই অট্টহাসিতে ফেটে পড়ে লোকটি। তার সামনে একটা ব্ল্যাকবোর্ড, যার উপরে আরিয়ান, আরুষি, আকাশ, ঈশান, আহান আর নৌশিনের ছবি। আহান আর আকাশের ছবিতে রেড মার্ক করা। বিসর্গ, ও সো সরি মাই বয়, অকালে তোমাদের প্রাণ গেল, বাট কি করতাম, টাকার মোহ সবচেয়ে বড়। এই মোহ কাটানো এতটা সহজ নয়, তাই তো দেখো পারিনি। অবশ্য এই বিষয় নিয়ে আই এম নট সো গিল্টি। কে না চায় টাকা? আমিও চাই। তো কি অন্যায় করে ফেলেছি? সেদিন আকাশকে মেরেছি, আজকে তোমাদের মারব। ইস, বেচারি রামিসা, ওর কোনো দোষ নাই, বাট তাকেও মরতে হবে। রামিসার ছবি অ্যাড করে। আরিয়ানো, এই বনু একটা গান বল না, অনেক দিন তোর গান শুনি না। আরিয়ানের কথায় সবাই সম্মতি জানায় এবং নৌশিনকে জোর করতে শুরু করে। নৌশিন ও আনমনে গেয়ে ওঠে। ছন্নছাড়া মনে এসেছ গোপনে।
মুখে বলেছি যে নিও না তো টেনে। অজানাকে ভুলে সাজা খেটে চলি, জানি শোধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে গভীরে, যার আঁকা ছবি রে সে ছিল গভীরে। গভীরে গভীরে সে থাকে গভীরে, যার আঁকা ছবি রে সে ছিল গভীরে। সে পাশে নাই কি জানি নাই, সে পাশে নাই কি জানি নাই। গানটা বলতে বলতে নৌসিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। গানটা বলতে বলতেই নৌসিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আরিয়ান কিছু বলতে যাবে তার আগেও আরুষি চিল্লায় ওঠে। আরুষির চিল্লানোতে সবাই হতদম্ভ হয়ে যায়। আরুষি হাতের ইশারায় সামনে আঙ্গুল দিয়ে দেখায় সামনে ফুল ফর্সে দুইটা গাড়ি তাদের দিকেই এগিয়ে আসছে। ঈশান বুঝছে না সে কোনো দিকে যাবে, কারণ দুইটা গাড়ি পুরো রাস্তা ব্লক করে রেখেছে। আরিয়ান এক হাত দিয়ে আরুষিকে জড়ায় ধরে। রামিসাও ভয়ে জোরসর হয়ে ঈশানের বুকে মাথা রাখে, ভয়ে বেচারি কেঁদেই দিয়েছে। ঈশান অনিচ্ছা থাকার সত্ত্বেও এক হাত দিয়ে আগলে নেয় রামিসাকে। নৌসিন ও আকাশ, প্লিজ কাম। আপনার মায়াবতী আর প্রিন্সেসের আপনাকে প্রয়োজন, প্লিজ আকাশ। মনে মনে কথাগুলো বলে এক হাত পেতে দেয় নৌসিন। বেবি ডোন্ট বি স্কের, তোমার বাবাই তাড়াতাড়ি আসবে, তোমার বাবাই আমাদের কিছু হতে দিবে না। ঈশান গাড়ি রিভার্সে নিতে শুরু করে। এরই মধ্যে পরপর দুইটা বুলেট ট্রাকের জানালা ভেদ করে, যে ড্রাইভারের মাথাতে যেয়ে লাগে একদম হেডশট। গুলির আওয়াজে সবাই সামনে তাকায়, আর তাকাতেই অবাক হয়ে যায় পিছনে ঘুরে আছে দুইজন যুবক, দুইজনার হাতেই এক বন্দুক। সবাই গাড়ি থেকে নেমে পড়ে। তাদের মধ্যে একজন যুবক ঘুরে দাঁড়াতেই আরিয়ান বলে ওঠে, নিহান। আরিয়ানের কথা শুনে ঈশান অবাক হয়ে যায়, কারণ এই নামটা তার শোনা মানুষটাকে না চিনলেও এর কথা সে শুনেছে। ঈশানের মুখ ফসকে বের হয়ে গেল, আকাশের সবচেয়ে বড় শত্রু। ঈশানের কথা শুনে নিহান হেসে উঠল। নৌসিন কেবল ওদের দিকে এক পা করে এগুচ্ছিল, কিন্তু নিহানের পাশে দাঁড়ানো মানুষটিকে দেখে আর তার পা চলল না, আর পা যেন ভেঙ্গে আসতে নিল। হাঁটু গেড়ে বসে পড়ল রাস্তায়। এতদিন চোখের মাঝে যে অশ্রু জল সবার আড়ালে রেখেছিল, আজ সেগুলো উন্মুক্ত হল। আকাশ নৌসিনের দিকে এগুতে নিলে নৌসিন হাত দিয়ে মানা করে দিল, নিজের কাছে আসতে দিল না। আকাশ করুণ চোখে নৌসিনের দিকে তাকাল। নৌসিনও আমার কাছে আসার চেষ্টা করবেন না মিস্টার চৌধুরী, ভুলেও না। আমার কাছে আসার অধিকার, আমাকে ছোঁয়ার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আই জাস্ট হেট ইউ মিস্টার আকাশ চৌধুরী, শুনলেন আপনি? সো আমার কাছে আসার চেষ্টা করবেন না। চোখের পানি মুছে উঠে পড়ে নৌসিন। পাশে যাওয়া একটা সিএনজিতে উঠে পড়ে নৌসিন চলে যায় অজানা গন্তব্যেতে। আকাশ পড়ে যেতে নিলেই আরিয়ান এসে আকাশকে ধরে। ঈশান ও ভাইয়ের কাঁধে হাত রাখে। এতক্ষণে নিহান ও নিজের গাড়ি নিয়ে চলে আসে। সবাই মিলে আকাশের বাড়িতে যায়। তারা মনে করেছিল যে নৌসিন হয়তো এখানেই এসেছে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে ফেলে নৌসিন, কারণ এখানে কোথাও নৌসিন নেই। আকাশের বুঝতে বাকি নেই তার মায়াবতীর এতটাই অভিমান হয়েছে যে একটাবার তাকে নিজের পক্ষে কোনো কথা অবধি বলতে দিল না। নোট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড। আকাশ মেঝেতে বসে চিৎকার করে উঠে, মায়াবতী প্লিজ কামব্যাক, একটাবার ফিরে এসো, একটাবার আমাকে বুঝাতে দেও, নিজের দিকটা রাখতে দেও প্লিজ। কান্না করতে করতে আরিয়ান, ঈশান, আকাশ সব জায়গাতে নৌসিনকে খুঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। আকাশের পাগলপ্রায় অবস্থা। অন্ধকার রুমে নৌসিনের ছবি বুকে জড়ায় বসে আছে আকাশ। চুলগুলো উস্কো খুস্ক, চেহারা শুকিয়ে গেছে, পরনের জামা কুঁচকে গেছে। আজ একটা সপ্তাহ দিন রাত এক করে খুঁজছে, কিন্তু কোথাও কোনো চিহ্ন অবধি পায়নি তারা। আরিয়ান তখন এক্সট্রা চাবি ইউজ করে রুমে প্রবেশ করে, হাতে তার খাবার। আকাশ সেটা দেখে বলে উঠে, আমি খাবো না, নিয়ে যাই এই খাবার।
যতক্ষণ না আমি ছোঁয়ার খোঁজ পাচ্ছি ততক্ষণ আমি খাবারের একটা দানাও মুখে নিব না। আরিয়ান ও মিষ্টি বাচ্চার খোঁজ পেয়ে গেছি। আকাশও সত্যি সত্যি কোথায় কোথায় আমার মায়াবতী, আমাকে নিয়ে চল প্লিজ, আমি আমার মায়াবতীকে দেখতে চাই, আমার প্রিন্সকে দেখতে চাই প্লিজ। আরিয়ানও এতটা সহজ না, কারণ মিষ্টি বাচ্চা এখন যার কাছে আছে তার কাছ থেকে মিষ্টি বাচ্চার অনুমতি ছাড়া নিয়ে আসা সম্ভব না। কথাটা শুনতাই আকাশের ভ্রু কুঁচকে যায়। আকাশের এই রিঅ্যাকশনের মানে জানে আরিয়ান। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, আরিয়ান রায়হান রহমান শামসুর রহমানের বড় ছেলে। একদম শামসুর রহমানের মতো, তেমন তেজি জেদি, বাবার সব গুণ যেন তার মধ্যে রয়েছে। তোকে যে কোম্পানি বারবার মাতো দেয় সেটা রায়হান রহমানের। সকল পাওয়ার তার হাতে। আর নৌসিনের যেহেতু সব মনে ছিল তাই সে গেছিল তার নানা ভাইয়ের কাছে। ব্যাস, সব শুনে মামার রাগ সপ্তম আকাশে চড়ে আছে। আকাশও তুই জানলি কি করে? নৌসিন উনার কাছেই আছে। আরিয়ানও আমাদের সকল কাজের উপরে রায়হানের নজর আছে। ব্যাস, সে জানে যায় আমরা হাত ধুয়ে তার ভাগ্নিকে খুঁজোচ্ছি, তাই ফোন দিয়ে বলে আমার ভাগ্নিকে পাওয়ার আশা ছেড়ে দেও। এত বছর তোমাদের হাতে রেখেছিলাম আমার ভাগ্নিকে, কিন্তু তোমরা তার খেয়াল রাখোনি, তাই এখন সে আমার কাছেই থাকবে। আকাশও তাহলে এত বছর কেন নৌসিনকে নিয়ে যায়নি কেন, যখন ওই পরিবারের তার উপরে অত্যাচার হচ্ছিল? আরিয়ানও তখন নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নৌসিন যেতে নারাজ ছিল। ছোটবেলায় রহমান নিবাসেই থাকত সে, কিন্তু স্মৃতি হারানোর পরে আর যায়নি। মামা চেষ্টা করেছিল অনেক, কিন্তু সে কিছুতেই আমাকে আর ঈশানকে ছাড়তে প্রস্তুত ছিল না। আর আরও তো আছেই, দুইজন যতই মারামারি চুল টানাটানি করুক একে অপরের জান তারা। আকাশ, আমি যাব আমার মায়াবতীকে আনতে। আরিয়ানও এত সহজ না। আকাশও তুই ভুলে যাচ্ছিস আমি কে? বাঁকা হেসে। ঈশানও তুমি কতবড় পাগল সেটা সবাই জানে, কিন্তু রায়হান কতবড় সাইকো সেটার অনুমান নাই তোর? রায়হান কোনো নদীর থাকা হিংস্র মাছ না, সে সমুদ্রের রাজার মতো হিংস্র। তার হাত কতদূর তোর অনুমান অবধি নাই। তার একটা ছোট নমুনা দেখে নে। হাতে থাকা ট্যাবটা আকাশের সামনে তুলে ধরে। ভিডিও বিশাল একটা এরিয়া জুড়ে ফাইটিং হচ্ছে। 10-12 জন ঘিরে রেখেছে একটা লোককে। চোখ তার কাপড় দিয়ে বাঁধা। প্রথমে একজন একজন করে আসলেও পরে একসাথে সবগুলো আসে আর সবাইকে একসাথে ঢের করে দেয় রায়হান রহমান। চারিদিকে করতালির রোল পড়ে যায়। ভিডিও শেষ হতেই আকাশ হাহা করে হেসে ওঠে। আরিয়ান আর ঈশানের ভ্রু কুঁচকে যায়। ঈশান হতি শোকে মাথাটাথা নষ্ট হয়ে গেল নাকি রে? আরিয়ানও আমার ও তো তাই মনে হয়। দুইজনার ফিসফিস করে কথা বলার আওয়াজ ঈশানের কানে গেলেও ঈশান রিয়েক্ট করে না, বরং ওয়াশরুমে চলে যায় নিজের জামা কাপড় নিয়ে। ঈশানও ভাইয়ের হাসিটা দেখেছিলি? আরিয়ানহুম নিশ্চয় সাইকোর মাথায় কোনো সাইকোগিরি চলছে। ঈশানও আমার ও তাই মনে হয়। আরিয়ানো বাই দাও এই নিহানটা কই দেখেছি সরে। ঈশান সে তো আরেকটা, তার মতিগতি বুঝার উপায় নাই। প্রথমে নিজের সবচেয়ে বড় শত্রুকে বাঁচালো, এখন আবার বেশিরভাগই গায়েব থাকে। দুইটা এক। আরিয়ান ঈশানো #সাইকো। নৌসিন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তার 3 মাস চলছে। কিন্তু এই 3 মাসের মাথায় নৌসিনের খালি ঘুম আর ঘুম আর খালি খাই খাই। মিনিট 2-1 পরেই এটা ওটা খেতেই হবে ওর। মাঝে মধ্যে ওর মনে হয় সে রাক্ষস হয়ে গেছে। হঠাৎ হুডি পরা একটা ছায়া নৌসিনের রুমে প্রবেশ করে। হুডির মাথাটা নামিয়ে আগে রুমের সিসিটিভির কাছে যায়। আকাশ, সম্মানীয় মামা শ্বশুর, এখন আপনার ভাগ্নি জামাই আর ভাগ্ন রোমাঞ্চ করবে, সো ডোন্ট ডিস্টার্ব। রায়হান রহমান হেসে ওঠে। সে ক্যামেরা অফ করে বেডরুমে চলে যায়। রাইসা, রায়হানের বউ, শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ, ব্যাপার কি আজকে এত খুশি? রায়হানও ভাগ্নে জামাই পাইছি একবারে মনের মতো। রাইসাহ মানে অবাক হয়ে।
রায়হান সব বলে রাইসাকে সব শুনে রাইসাও হাসতে শুরু করে। রাইসা, তুমি ইচ্ছা করেই সেদিন আরিয়ানকে ফোন দিয়েছিলা তাই না? রায়হানের বুকে মাথা রেখে রায়হান হুম। রাইসা, কিন্তু কেন? রায়হান ইটস সিক্রেট ওয়াইফি। লাইট অফ করে। আকাশ সুইটহার্ট স্লো ভয়েজে। নৌসিন যেন কেঁপে ওঠে। বালিশটাকে আরেকটু শক্ত করে বুকের সাথে জড়ায় ধরে ঘুম দেয়। আকাশ, উফ অফ সুইটহার্ট, এমনভাবে বাচ্চাদের মতো ঘুমালে তোমাকে যা লাগে না, উফ অফ ফুল চকলেট। নৌসিনের গলাতে ঠোঁট ছোঁয়ায়। আকাশের ঠোঁটের ছোঁয়া পেতেই নৌসিনের সর্বাঙ্গে যেন শিহরণ বেয়ে যায়। আকাশের গলা থেকে মুখ তুলে আকাশ নৌসিনের পেটের কাছে যায়। নৌসিনের পরনের লেডিস শার্টের পেটের কাছের কয়েকটা বোতাম খুলে পেটে কিস করে। আকাশ, হেই বারবি, আমি তোমার বাবাই। আমাকে শুনতে পারছো নাকি? মাম্মামের মতো আমার উপর রাগ করে আছো? হুম সরি না বাবাইটা। পেটে অসংখ্য কিস করে। নৌসিনের ঘুম এবার ভেঙ্গে যায় সামনে আকাশকে দেখতেই। নৌসিন ঘুম থেকে উঠতেই চোখের সামনে আকাশকে দেখে চমকে ওঠে। নিজের চোখে ডলের সামনে তাকাতেই মাথাটা পিছিয়ে নেয়, কারণ আকাশ একদম নৌসিনের মুখের উপরে। নৌসিনোয়া, আপনি এখানে? কাপা কাপা গলায় আকাশ, হেস সুইটহার্ট, আমি এখানে। স্লো ভয়েসে। নৌসিন বারবার ঢোক গিলছে। একে তো হুট করে ঘুম ভেঙ্গে গেছে, তার উপরে আকাশের মুখটা নৌসিনের মুখের এতটা কাছে। সে যেন আর সহ্য করতে পারছে না, চোখজোড়া খিচে বন্ধ করে ফেলে। আকাশ, উফ অফ সুইটহার্ট, ইউ নো না, যখন তুমি এইভাবে চোখে জোড়া বন্ধ রাখো আর বারবার ঢোক গিলো, ইচ্ছা করে খেয়ে ফেলি। নৌসিনের মুখের উপরে ফু দিয়ে। নৌসিনোয়, লাট সাহেব আমাকে এত দিন কান্না করায়, আমাকে আর বেবিকে কষ্ট দিয়ে এখন এসেছে লুচ্চামি করতে। দাঁড়াও জানেমান, এবার দেখবা নৌসিন আকাশ চৌধুরী কি জিনিস। মনে মনে কথাগুলো বলে চোখ জোড়া খুলে আকাশকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরায়। নৌসিনোই যে মিস্টার লুচু চৌধুরী, যান আমার জন্য খাবার নিয়ে আসেন, ক্ষুধা লেগেছে আপনার বেবির। একা আমি কেন এর প্যারা সামলাবো, যান যান তাড়াতাড়ি যান। হঠাৎ নৌসিনের এরূপ আচরণে ভ্যাবাচেকা খায় যায় আকাশ। সে ভেবেছিল হয়তো নৌসিন চেঁচামেচি করবে, বকবে, মারবে, ভাইলেন্ট হয়ে যাবে আর সে সুযোগে একটু আধটু রোমাঞ্চ করবে। সে কিন্তু এখানে দেখি সিনই উল্টা। নৌসিনোয়ারে কি হলো, বসে আছেন কেন? যান, নাকি আমার মামুর ভয় নড়তে পারছেন না? হেসে উঠে নৌসিন। আকাশও, চল এবার বউয়ের সেবা কর। এই ছিল কপালে নিরামিষ বউ হলে যা হয়, নিজের কপাল নিজে চাপড়ে রুম থেকে বের হয় সে। নৌসিনও, কি বাচ্চু, কি ভাবেছিলেন আমি বুঝি না? আপনি কি চান আমি এখন হাইপার হয় আর আপনি সেটার সুযোগ নেন? বাট আমি তো সেটা করব না। উহু, নাকে দড়ি দিয়ে ঘুরাবো, দেখে নিয়েন। ভাব নিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসে। বেবি, তুমি কি মাম্মামের উপর রাগ করছো? হুম, প্লিজ রাগ করো না প্রিন্সেসটা। বেশি দিন দূরে রাখবো না তোমাকে তোমার বাবাই এর থেকে। আকাশ, সুইটহার্ট সুইটহার্ট, এই নেও তোমার খাবার, তোমার ফেভারিট চিকেট আর কাচ্চি। নৌসিনের সামনে প্লেট রেখে। নৌসিন সেটা দেখে নাক কুচকায়। নৌসিনও, না আমি এগুলো খাবো না, কেমন গন্ধ। নাক চেপে ধরে। আকাশের ভ্রু কুচকে চায়, মেয়ে বলে কি কাচ্চি পাগল মেয়ে নাকি কাচ্চির গন্ধ সহ্য করতে পারছে না? আকাশও, তাহলে কি খাবা? ভ্রু কুচকে। নৌসিনও, কিছু ইয়াম্মি ইয়াম্মি উমম ডাল, সাথে মুরগির মাংস ভুনা আর গরম গরম ভাত। আকাশ, এই রাতে এগুলো কই পাবো? অসহায় কণ্ঠে। নৌসিনও, আমি জানি না, মানি না, শুনি না, আমি খাবো খাবো খাবো, না হলে আমি আর বেবি রাগ করব। বেবিও বলবে পচা বাবাই আমাদের ভুক্কি, ক্ষুধা লেগেছে আর বাবাই বাহান করছে। আকাশ, হারে বাবা, বাহানা কই করলাম? আমি রান্না পারি নাকি? আর তোমার যা মামা মনে হয় না কোনো স্টাফকে দিয়ে বানায় দিবে? আর সব রেস্টুরেন্টও বন্ধ। অসহায় হয়ে
নৌসিন ও আকাশ চৌধুরী দা সাইকো যে কিনা এতদিনে কতগুলো মার্ডার করেছে, কত ভয়াবহ কাজ বিনা ভয় করে ফেলেছে, সে কিনা নিজের বউ আর বাচ্চার এত ছোট একটা দাবি মানতে পারবে না। অভিমানী কণ্ঠে আকাশ তো মার্ডারের কথা শুনে ভয় পায় গেছিল যে নৌসিন এগুলো জানল কি করে। পরে ভাবল আগে বউয়ের পেটে থাকা ইঁদুরকে শান্ত করি, তারপরে সব জানা যাবে। আকাশ যেতেই নৌসিন হেসে উঠল। নৌসিনো বেবি, আপনার বাবাই আর আজ রাতের মাঝে ফিরবে না, চলো কাচ্চি খাওয়া যাক। নৌসিন কাচ্চি অর্ধেক খেয়ে হাড্ডি চিবুচ্ছিল, এমন সময় দেখে আকাশ হাতে করে ধোয়া উঠা ভাত ডাল আর আরেকটা বাটি নিয়ে ঢুকছে, নিশ্চয় সেটাতে মুরগি আছে। আকাশ ভ্রু কুঁচকে তাকালো নৌসিনের দিকে। সবকিছুটি টেবিলের উপরে রেখে নৌসিনের পাশে বসে নৌসিনের মাথায় হাত বুলায়, ঠোঁটের পাশে লেগে থাকা খাবার মুছে দেয়। আকাশও কি দিন পরে বাচ্চার মা হবা, আর এখনো বাচ্চামো গেল না, খাওয়াই শিক্ষলে না। কপালে কিস করে। আরুষি, তোমার কাজ হয়নি? শোয়া থেকে উঠে আরিয়ানো, না, আরেকটু কাজ বাকি আছে, তোকে ঘুমাতে বললাম না? ল্যাপটপের দিকে নজর দিয়ে আরুষি, আজকাল একটু বেশিই ব্যস্ততা দেখাচ্ছ না? অভিমানী কণ্ঠে আরিয়ানো, আরও ঘুমিয়ে পড়, জ্বালাস না, কালকে অনেক ইম্পর্টেন্ট সার্জারি আছে। আরুষি হুম। আরুষি না ঘুমিয়ে উঠে ছাদে চলে যায়। চোখ দিয়ে তার অশ্রুগুলো বিনা অনুমতিতে গড়িয়ে পড়ছে। প্রিয় মানুষগুলোর একটু অবহেলাও এক পাহাড় সমান পীড়া দেয়। আরুষি জানে আরিয়ান ব্যস্ত, তবুও তার অভিমান হচ্ছে সারাদিন হসপিটালে না হয় নৌসিনকে খুঁজতে চলে যায়, এই রাতটুকুই তো পায় সে আরিয়ানকে একান্তভাবে। সে টাইমেও যদি আরিয়ান ব্যস্ততা দেখায় তাহলে খারাপ লাগাটা কি জায়েজ না? আরুষিছলে যাব আমি এখান থেকে, জোর করেই তো বিয়ে করেছিলাম, আরিয়ান তো কাউকে জানাতেই রাজি ছিল না, আমাদের কথা আমিই জানিয়েছি, বিয়েটা করার জন্য তাড়াহুড়োও আমিই করেছি। তাহলে মুক্তিটাও আমি দিব। চোখের পানি মুছে পিছনে ঘুরতেই আরুষির মাথা যেয়ে বাড়ি খায় শক্ত কারো বুকে। আরুষি মাথা তুলে তাকিয়ে দেখে আরিয়ান। চোখ দুইটা অগ্নিরূপ ধারণ করেছে। উজ্জ্বল শ্যামলা মুখটা লাল হয়ে উঠেছে। আরুষি ভয়ে ভয়ে পিছাতে লাগে। আরিয়ান আরুর কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনে। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে আছে, আরেক হাত চুল শক্ত করে আঁকড়ে ধরে। আরিয়ানো, কি যেন বলছিলি? মুক্তি দিবি? তাই না তো কিভাবে মুক্তি দিবি? আমি তো তোকে ডিভোর্স দিব না, আর না তোকে ছেড়ে কোথাও যাব। তাহলে তাহলে তোর কাছে একটা উপায় আছে, সেটা হলো মৃত্যু। চুলের মুঠটা শক্ত করে আরুর মুখটা নিজের মুখের আরও কাছে নিয়ে আসে। আরুষি, ঠিক আছে, আপনার শান্তি যদি আমার মৃত্যুতেই হয় তাহলে মরণ শ্রেয়। অভিমানী কণ্ঠে আরিয়ানো, বাহ, মুখে দেখি ক্ষয় ফুটেছে, মরার খুব শখ না? আজকে সারারাত মৃত্যু যন্ত্রণায় তোকে ভোগাবো। বলেই আরুকে কলে তুলে নেয়। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। তুমি আসলে জোনাকি রাশি রাশি। রাখি আগলে তোমায় অনুরাগে। বলো কিভাবে বুঝায় ভালোবাসি। সব চিঠি, সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে। সে রং দিয়ে তোমাকেই আঁকি। আর কিভাবে বোঝায় ভালোবাসি। ঈশান গানটা গেয়ে চোখ বন্ধ করে নেয়। চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দরজার বাহিরে রামিসা দাঁড়িয়ে আছে। তার চোখেও পানি পড়ছিল। সে ঘুমুতে যাবে এমন সময় ঈশানের গলার আওয়াজ পেয়ে এক পা করে তার রুমের দিকে আগায়। রামিসা বুঝতে পারে এই গানে কতটা কষ্ট মিশেছিল। রামিসাও এই কয়েকদিনে ঈশানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ঈশানকে জানানোর মতো সাহস হয়নি তার। হঠাৎ রামিসার চোখ যায় ঈশানের হাতে রক্ত। তার বুঝতে বাকি থাকে না যে গিটার বাজাতে যেতে হাত কেটে ফেলেছে। রামিসা ফার্স্ট এড বক্স নিয়ে এসে ঈশানের পাশে হাঁটু মুড়ে বসে। রামিসার চোখ দিয়ে পানি গড়াচ্ছে।
ঈশান ওর দিকে তাকায় না। রামিসা ঈশানের হাত নিজের হাতে নিয়ে স্যাভলন দিয়ে ক্ষত জায়গাটা পরিষ্কার করে দিচ্ছিল। ঈশানও এই সামান্য কাটাতে আমার কিছু হয় না রে। তার চেয়ে বেশি কষ্ট এই বুকে জমে আছে, বুকের বাম পাশটাই হাত দিয়ে দেখায়। রামিসা, বিশ্বাস করো ঈশান ভাইয়া, যদি আমার সে সাধ্য থাকতো, সত্যি বলছি নিজের জান দিয়ে হলেও তোমার কষ্ট দূর করে দিতাম একেবারের জন্য। মনে মনে রামিসা ঈশানের হাতে একমনে ব্যান্ডেজ করে দিচ্ছিল। হঠাৎ করে ঈশানের কথা শুনে থমকে যায়। ঘুমন্ত নৌসিনকে দেখে আকাশের মনের মাঝে অজানা সুখের ঢেউ খেলছে। হাত দিয়ে আলতো করে মাথায় হাত বুলাতে শুরু করে। আকাশ, শ্রী মায়াপরীটা, না আমি সেদিন আমার অ্যাক্সিডেন্ট হতো, আর না আমি তোমার থেকে এতগুলো দিন দূরে থাকতাম। তুমি মনে করো আমি সেদিন তোমার অতীত শুনে চলে গেছিলাম? সেদিন তোমার অতীত শুনে না, নিজের উপর রাগে সেখান থেকে চলে গেছিলাম। ভাইয়ের ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছিলাম যে তোমার সে করুণ অবস্থা তোমাকে হসপিটালাইজড করা ছিল, কিন্তু আমি সেগুলো দেখলাম না, উল্টা তোমাকে ঘৃণা করতে শুরু করলাম। এই সব ভাবতেই নিজের উপর রাগ উঠছিল, তোমার কান্না সহ্য হচ্ছিল না, তাই চলে গেছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু বুঝিনি এত কিছু হয়ে যাবে। নৌসিনের কপালে ঠোঁট ছোঁয়ায়। নৌসিন ঘুমের মাঝেই আকাশের দিকে ফিরে তার কোমর জোড়ায় ধরে পেটে মুখ গুজে আবার ঘুমে তলিয়ে পড়ে। আকাশ নৌসিনকে একটু সরায়, তার পাশে শুয়ে পড়ে নৌসিনকে আলতো করে জড়ায় ধরে ঘুমায় পড়ে। ঈশান এক নজরে তাকায় আছে আকাশের দিকে। রামিসা মুখ নিচু করে চোখের পানি ফেলছে। ব্যান্ডেজ করা শেষ হলে উঠে যেতে নিলেই ঈশান রামিসার হাত ধরে। রামিসা ঈশানের দিকে অভিমানী দৃষ্টি নিক্ষেপ করে। ঈশানও, যেটা বললাম সেটা মাথায় রাখিস পিচ্ছি, নরম সুরে। রামিসা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি কে। আমি রামিসা মেহজাবিন, রামিসা চৌধুরী। আর চৌধুরী রক্ত কেমন তুমি খুব ভালোই করেই চিনো ঈশান ভাইয়া। চৌধুরীর বাঘিনী একবার যা চায় তা করেই ছাড়ে, আমি ব্যতিক্রম হব ভাবলা কি করে? তুমি আমার জেদ না, তুমি আমার সেই নেশা যেটাতে আমি আসক্ত, তুমি আমার সেই অনুভূতি যেটা আমাকে ভালোবাসা বুঝতে শিখিয়েছে। তোমাকে ছাড়ছি না আমি, তুমি আমার, আমার তুমি। কথাগুলো বলেই সেখান থেকে চলে যায় রামিসা। রামিসা যাওয়ার পর ঈশান নিজের ব্যান্ডেজ করা হাতটা সামনে আনে। ঈশানকেন, বুঝতে চাচ্ছিস না পিচ্ছি, আমি যে আগুনে প্রতিনিয়ম দগ্ধ হচ্ছি, সে আগুনে আমি তোকে পুড়তে দিতে পারি না। পুরো 10টা বছর আমি যাকে ভালোবেসে এসেছি তাকে অন্যর বউ হয়ে রাত কাটাতে দেখেছি। পুনরায় ভালোবাসার আগুনে পোড়ার ক্ষমতা আমার নেই রে। ভারী নিঃশ্বাস নিয়ে ব্যান্ডেজটা খুলে ফেলতে লাগে, কিন্তু কি মনে করে আর খুলে না রেখে দেয়। রামিসা দরজা বন্ধ করে, দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে উঠে সে। কিছুক্ষণ আগে রামিসা ঈশানের হাতের রক্ত পরিষ্কার করছিল, এমন সময় ঈশান বলে উঠে, বিসর্গ, আমাকে ভালোবাসিস? ঈশানের এমন কথায় থমকে যায় রামিসা, হাত আপনা আপনি থেমে যায়। গাল দুইটা লজ্জায় রক্তিম আভা ধারণ করে। ঈশানের কিছু সময়ের জন্য চোখজোড়া আটকে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে শক্ত করে বলতে শুরু করে, ঈশান, ভালোবাসা বলতে কিছুই হয় না। তুই এখনো অনেক ছোট, এই সবের পিছনে না ঘুরে পড়াশোনায় ফোকাস কর। আমার দ্বারা তোকে ভালোবাসা সম্ভব হবে না, কারণ আমি আমার স্বপ্নবধূকে ভুলতে পারবো না। এইসব শুধু তোর আবেগ, জেদ। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে পিচ্ছি। কথাগুলো একদম বুকে যেয়ে কাটার মতো বিঁধেছিল রামিসা। ভালো নাই বা বাসুক, কিন্তু তার ভালোবাসাকে আবেগ নাম দেওয়াটা কি তার উচিত হল?
তার ভালোবাসা, তার স্বপ্নবধূর প্রতি, সেটা আসল, আর রামিসারটা আবেগ। কথাটা যেন রামিসাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। আরুষি এক ধ্যানে তাকায় আছে আরিয়ানের নগ্ন বুকের দিকে, কেমন যেন নেশা লাগছে তার। কারো বুকেও বুঝি এতটা নেশা থাকে? আরুষির হাত আপনমনেই চলে যায় আরিয়ানের লোমবিহীন বুকটার দিকে। আরুষি একবার শুনেছিল তার দাদির থেকে, যে ছেলের বুকে নাকি লোম নাই সে ছেলে নাকি বড্ড পাষাণ হয়। এই জন্য বুঝি আরিয়ান ও পাষাণ সবার বেলায় না, শুধু তার বেলায়। তার বেলায় যত কঠোরতা, যত রাগ, যত অভিমান। আরুষি রাগে অভিমানে লোভে আরিয়ানের বুকে কামড় দেয়। আরিয়ান ঘুমের ঘোরেই আহ করে উঠে, যা বড্ড আনন্দ দেয় আরুকে। সে এবার মুখটা হালকা উঁচু করে আরিয়ানের গলায় মুখ ডুবায় লিক করা শুরু করে, আবার মাঝে মধ্যে কামড়ও মেরে দেয়। আরিয়ান এত জ্বালাতনের পরে ঘুমিয়ে থাকা সম্ভব হল না, রাগী চোখে আরুর দিকে তাকাল। কিন্তু সেদিকে কি আরু ম্যাডামের ধ্যান আছে? সে তো এখন আরিয়ান নামক মানুষ, তার নেশায় নেশাক্ত। আরিয়ানও কি শুরু করলি এইসব ঘুমানো বাদ দিয়ে? কালকে হসপিটালে যেতে হবে তো? আরুষি হাইসে, কালকে হসপিটালে যেতে হবে? আর এদিকে যে নিজে আমাকে জ্বালালো, আমাকে ছুঁয়ে দিল, ও সেটা বুঝি কিছু না, আর আমি একটু ছুলেই দোষ? ছুব না? আর অভমানী কণ্ঠে পাশ ফিরে শুয়ে পড়ে আরুষি অন্যদিকে ঘুরায়, চাদরটা সরে যায়। নগ্ন গলা আর পিঠ দেখে আরিয়ান পুনরায় বেসামাল হয়ে যায়। চাদরের নিচ দিয়ে আরুষির নগ্ন পেটে হাত দিয়ে নিজের দিকে টেনে নেয়। পুনরায় একজোড়া কোপতি প্রেমের সাগরে হারিয়ে যায়। রহমান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে পুরো বাড়ির ছবি তুলে নেয় আবিদ। আবিদও বেবি গার্ল, ছোটবেলায় তেমন একটা মজা পায়নি, বাট এখন পাবো, কারণ তখন তুমি ছিলে 12 বছরের কিউট বাচ্চা, আর এখন 18 বছরের হট বেবি গার্ল। সেদিন তো তোর ভাই আর তোর ওই পুরানো আশিক তোকে তাদের বাসায় নিয়ে গেছিল, সবসময় তোর আশেপাশে ঘুরঘুর করত, তাই তুই বেঁচে যেতি, বাট এবার তোকে কে বাঁচাবে? শয়তানি হাসি দিয়ে, আই এম কামিং বেবি গার্ল। নৌসীন ভয় কেঁপে আকাশকে শক্ত করে জড়ায় ধরল ঘুমের মাঝেই। বিসর্গ একা একাই ভোগ করবি বুঝি? বাঁকা হেসে একটা ছেলে আবিদের কাঁধে হাত দিয়ে। আবিদ, উফ অফ দোস্ত, যা আমার তা তোর। এটাতে আবার বলার কি আছে? ছেলেটাকে হাগ করে। ঘুম ভাঙ্গতেই আগেকারা মতো নিজেকে কারো শক্ত বাঁধনে দেখে মনের মাঝে প্রশান্তির হাওয়া বয়ে গেল। খুব মিস করেছে নৌসীন এই ছোঁয়া, এই বাঁধন। মুখ তুলে ঘুমন্ত আকাশকে দেখে থমকে যায়। কপালে শুভ্রাঙ্গা ব্যান্ডেজ দেখে চমকায়, কালকে রাতে খেয়াল করনি? কালো চুলগুলো ব্যান্ডেজের উপর সুন্দর করে ছড়িয়ে আছে। লাল ঠোঁট জোড়া আরও গাঢ় রং ধারণ করেছে। খুব ইচ্ছা করছে নিজের ঠোঁট জোড়া দিয়ে ওই ঠোঁটটাকে আলতো করে ছুঁয়ে দিতে। ঠোঁটটা আকাশের ঠোঁটের কাছে এনেও আবার ফিরিয়ে নেয়, কিন্তু আকাশ সেটা হতে দেয় না। নিজের শক্ত হাত জোড়া নৌসীনের চুলের ভাঁজে ঢুকিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। নৌসীন গোসল করে এসে চুল মুছতে লাগলে আকাশ ছো মেরে টাওয়ালটা নিয়ে নিজে চুল মুছতে শুরু করে দেয়। আস্তে আস্তে করে আদ্রি চুলগুলো মুছতে যেয়ে আয়নায় চোখ পড়তেই বাঁকা হাসে আকাশ। নৌসীন চোখ বন্ধ করে আকাশের আদর ভোগ করছে। আকাশ, সুইটহার্ট, রাতে তো আমি কিছুই করলাম না, তবুও সকাল সকাল গোসল, ব্যাপার কি? বাই এনি চান্স আমার ঘুমের সুযোগ নিয়ে আমার ভার্জিনিটি শেষ করে দেওনি তো? বউ, তুমি এত খারাপ? আকাশের এমন বুদ্ধিহীন কথা শুন ভ্রু কুচকাল। নৌসীন, আপনার মাথা। এক বাচ্চার বাবা হতে চলেছে সে, নাকি ভার্জিন, যত সব। আকাশ, হেই বউ, ক্ষেপো কেন গো, তুমি জানো না? আকাশ নিজের কথা কমপ্লিট করবে তার আগেই ফোন বেজে উঠে, আর আকাশ ফোনের স্ক্রিনে নামটা দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। নৌসীন পিছন থেকে ডাক দিলেও শুনে না। চলবে।